তো তাহলে আমরা প্রথমে পদার্থের গঠন এই অধ্যায়ের যে 4টা প্রশ্ন আমি রাখছিলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এটা সলভ করে দেব। সো সেই পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করব যতটুকু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো প্রশ্ন কিন্তু আমরা আগেই পড়ছিলাম যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে 3টা মৌল, একটা এ বি সি, 3টা মৌলের একটার ভর হচ্ছে এ, যে মৌলের নাম এ তার ভর হচ্ছে 35 এবং তার নিউটন সংখ্যা 18, এবং বি তার ভর সংখ্যা 59, নিউটন সংখ্যা 31, সি 64 এবং 35। এই 3টা মৌল ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা দিয়ে আমাদেরকে কোশ্চেন করছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখো। তো আমরা যদি ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা লিখি, তাহলে দেখো এখানে আমি ক নং প্রশ্নের উত্তরটা লিখি। ক নং, ক্যালসিয়াম ফসফেট, এটা একটু ছোট করে দিচ্ছি, তাহলে হচ্ছে যে আমাদের একটু সুবিধা হবে। তো ক নং প্রশ্নে যদি আমি একটু দেখি, এখানে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখো। তো ক্যালসিয়াম আমরা জানি Ca এবং ফসফেট আমরা জানি PO4। দেখো এখানে আমাদের সংকেতটা লিখতে বলছে, কিন্তু ধরো যে আমরা জানি দুইটা, এটা হচ্ছে Ca ক্যালসিয়াম, এটা হচ্ছে PO4, এটা ফসফেট। এখন এই দুইটা একসাথে করার পরে এটা সংকেতটা হবে, সংকেতের সময় আমরা জানি যে প্রথম মৌলের যে যোজনীটা সেটা অপর মৌলের কোণায় বসে, অথবা যৌগমূলকের কোণায় নিচে বসবে, এবং এই যৌগমূলকের যে যোজনীটা সেটা এই তার পাশে যে বিপরীত মৌলটা থাকবে তার নিচে বসবে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমি ক্যালসিয়ামের যোজনীটা 2 এইখানে ইউজ করি, এবং PO4 এটার যোজনী কিন্তু 3, এটা যদি আমি ক্যালসিয়ামের এখানে ইউজ করি, তো হয়ে গেল এটা ক্যালসিয়াম ফসফেটের সংকেত Ca3PO4, এখানে 2 থাকবে। সো এটা ভেরি সিম্পল, এটা তোমরা পারবা। এরপর দেখো সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর কত? একটি অণুর ভর। এখন সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর নির্ণয় করার সময় আমরা আগে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে, কারণ আমরা জানি আণবিক ভরে Na অণু আছে, অর্থাৎ 6.02 × 10⁻23 অণু আছে। তো তাহলে এটার আণবিক ভরটা আমরা আগে বের করি। দেখো H2SO4 এর আণবিক ভর কত হবে? হাইড্রোজেন হচ্ছে 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 প্লাস 4 which is 98। তো তাহলে আমরা জানি যে আণবিক ভরে 6.02 × 10⁻23 অণু থাকে, তার মানে 6.02 × 10⁻23 অণুর ভর হচ্ছে 98 গ্রাম, যেটা আমরা এটা থেকে পাইলাম। মানে 98 গ্রামে যদি এতটি অণু থাকে, তার মানে এতটি অণুর ভর 98 গ্রাম। তাহলে আমাদের একটি অণুর ভর চাইছে, সুতরাং একটি অণুর ভর সমান 98/6.02 × 10⁻23। এই হিসাবটা যদি আমি এখানে করি, তাহলে 98/6.02 × 10⁻23, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 1.627 × 10⁻22 গ্রাম। এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর এটা। এরপর যদি আমি গ নম্বরে একটু আগাই, গ নম্বরে বলা হয়েছে বি মৌলটি নির্ণয় পূর্বক এর প্রতীক লিখ। মানে বি মৌলটা আগে নির্ণয় করতে হবে, তারপর তার প্রতীক লিখতে হবে। একদম সিম্পল একটা প্রশ্ন। এখন বি মৌল দেখি আমাদের কি কি আছে বি মৌলে। দেখো বি মৌলে কিন্তু আমাদের ভর সংখ্যা আছে 59 এবং এটা নিউটন সংখ্যা হচ্ছে 31। তো ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা দিয়ে তুমি কিভাবে মৌলটাকে চিনবা? এইটা দেখো, একটা মৌলকে কিন্তু আমরা চিনতে পারি কেমনে? তার প্রোটন সংখ্যা যদি দেওয়া থাকে। তো তাহলে আমাদের এই দুইটা ডাটা ইউজ করে আমাদের প্রোটন সংখ্যা বের করতে হবে। এখানে ভর সংখ্যা 59 এবং নিউটন সংখ্যা 31 ইউজ করে আমাদের প্রোটন সংখ্যা বের করতে হবে। তো গ নম্বরে যদি আমি লিখি
আমরা যদি প্রোটন সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাদের একটা সূত্র কিন্তু আছে, যে ধরো এইটা যদি কোনো মৌল হয়, একটা মৌল হয়, তো মৌলের উপরে যেটা থাকবে এটা হচ্ছে ভর সংখ্যা, এইটা হচ্ছে প্রোটন সংখ্যা, এবং এই ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে পার্থক্যটা সেটাই কিন্তু নিউটন সংখ্যা। তাহলে আমরা যদি এই সূত্রটা লিখি, যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে আমাদের সূত্র, যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। কারণ একটা মৌলের পরমাণুতে এর নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তবে নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে ভর সংখ্যা ধরা হয়, কারণ এইখানে যে ইলেকট্রনটা থাকে সেটা এখান থেকে চলে গেলেও এই ভর সংখ্যা ওইটা থাকলে ওইটা থাকে। এরকম একটা প্রশ্ন আমরা সলভ করব। সো এটা মনে রাখতে হবে যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন এখান থেকে আমাদের এই মৌলের নামটা চেনার জন্য, এই মৌলটার নাম চেনার জন্য এইখান থেকে আমাদের প্রোটন সংখ্যার মানটা বের করতে হবে। তাহলে ভর সংখ্যা এখানে কত ছিল? আমরা জানি ভর সংখ্যা ছিল 59। এখানে আমরা বসাই দিলাম 59 সমান প্রোটন সংখ্যা, এটা আমরা বের করব, যে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যার মান কিন্তু 31। তো এই হিসাবটা যদি আমি করি, যে সুতরাং প্রোটন সংখ্যা সমান এই 59 থেকে 31 মাইনাস করতে হবে, অর্থাৎ 59 মাইনাস 31 which is 28। তাহলে এবার তোমাকে ভাবতে হবে 28 কার? এটা হচ্ছে নিকেল, এটা আমরা জানি যে 28 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম হচ্ছে নিকেল। তো তাহলে এখানে আমরা একটা লিখে দিই, যে সুতরাং মৌলটি নিকেল, Ni, এনাফ, এতটুকু লিখলেই হয়ে যাবে। এই হচ্ছে ক, খ, গ নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা যদি পরের প্রশ্নটার দিকে একটু আলোকপাত করি, এখানে লেখা আছে যে উদ্দীপকের এ ও সি মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাসে কোনো ব্যতিক্রম আছে কিনা। তার মানে তোমার কষ্ট করে এ এবং সির ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে এই দুইটার ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো তাহলে আমরা কিন্তু শিখছি ইলেকট্রন বিন্যাস কেমনে করতে হয়। যদি তুমি না বুঝে থাকো এটা, তাহলে দেখবো আমার চ্যানেলে ভিডিও আছে, এই 3য় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস ভিডিও আছে, এটা দেখে নিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এটা নিয়ে এ এবং সি মৌল দুটার ইলেকট্রন বিন্যাস আগে আমরা সলভ করে নিই। তাহলে দেখো, প্রথমে এ এবং সি দুইটার ইলেকট্রন বিন্যাস করার আগে এখানে এ আর সি কি সেটাই তো আমরা জানি না। এখানে এ কি, সি কি সেটা কি আমরা জানি না। তে এ এবং সি এর ইলেকট্রন বিন্যাস করার আগে ইলেকট্রন যে বিন্যাস করব, আমরা তো ইলেকট্রন সংখ্যাই জানি না, তা বিন্যাস কেমনে করব? সেই জন্য আমরা এখানে প্রোটন সংখ্যাটা বের করে নিব, যে এর প্রোটন সংখ্যা কয়টা। আমরা জানি এর প্রোটন সংখ্যা যে কয়টা হবে, এইটার নিউট্রন সংখ্যা, এর প্রোটন সংখ্যা যে কয়টা হবে এটার ইলেকট্রন সংখ্যা কিন্তু সেই কয়টাই হবে। সো আমাদের আগে প্রোটন সংখ্যাটা বের করতে হবে, যে এর প্রোটন সংখ্যা কত। তাহলে দেখো আগের মতোই, যে এটা ঘ নম্বর প্রশ্ন, যে এ মৌলের ক্ষেত্রে আমরা এর কাজটাকে কমপ্লিট করে ফেলি। এ মৌলের প্রোটন সংখ্যা বের করি। আমরা কিন্তু জানি যে প্রোটন সংখ্যা, এখানে জফলাটা হবে না, প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা, এই ব্যাপারটা আমরা জানি। তাহলে ভর সংখ্যা কত? এখানে ভর সংখ্যা হচ্ছে 35 মাইনাস নিউট্রন সংখ্যা কত? 18। আমরা যদি হিসাবটা করি, যে 35 মাইনাস 18 which is
35 minus 18 which is 17. তাহলে এবার খুঁজে বের করো যে 17 প্রোটন সংখ্যা কার আছে। নিঃসন্দেহে এটা হচ্ছে মৌলটি ক্লোরিন Cl। এইভাবে আমাদের এই সি মৌলটার নাম খুঁজে বের করতে হবে যে সির নাম কি। এবার সি মৌলেরটার নাম বের করি যে সি মৌলের ক্ষেত্রে সি মৌলটার নাম যদি আমি বের করি তাহলে আগের মতোই এটার প্রোটন সংখ্যা কত আছে, এটার প্রোটন সংখ্যা সমান সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। তোমাদের যদি পরীক্ষা এটা আসে এটা হুবহু এইভাবে লিখবা, নো প্রবলেম। তো ভর সংখ্যা কত সি মলের 64 মাইনাস এটা নিউটন সংখ্যা কিন্তু 35। তো এবার এই হিসাবটা যদি আমি একটু কমপ্লিট করি যে 64 মাইনাস 35 which is 29। এখন 29 কার একটু চিন্তা করো। 29 হচ্ছে কপার, মৌলটি কপার Cu। তো একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে কপার। এবার এটা কিন্তু বলে নাই, এই দুইটা যে বের করলাম এটা আমাদের সুবিধার জন্য। তারা বলছে এ ও সি মৌলদের ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখবা যে এই দুইটার মধ্যে ব্যতিক্রম আছে কিনা। আমরা এ ও সি মৌল দুইটা বের করলাম, এবার এই দুইটার ইলেকট্রন বিন্যাস করে দেখব যে ব্যতিক্রম হয় কিনা। তো দেখো প্রথমে আমি যদি এর ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট করি, এ মৌলটা কিন্তু ক্লোরিন, তাহলে ক্লোরিনের 17 এইটার ইলেকট্রন বিন্যাসটা যদি আমি করি তো আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করার জন্য এস এস পি এস পি। তো এইখানে 1 2 3 এরকম স্টাইলে ইলেকট্রন বিন্যাস কিন্তু আমার ভিডিওতে করা আছে, তোমরা একটু দেখে নেবে। এটা ইজি একটা ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম, এটা একটু মাথায় রাখবা। বিষয়টা কিন্তু খুবই সিম্পল, তুমি যত বড় মৌল ইলেকট্রন বিন্যাস করতে বলুক না কেন এইভাবে করবা, ইনশাল্লাহ হয়ে যাব। তো দেখো এবার এখানে আমরা যদি 17টা ইলেকট্রন, তাহলে দুইটা 4টা 4 আর 6 হচ্ছে 10 12 আর 5 হচ্ছে 17। এই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এরপরে যদি আমি কপারের ইলেকট্রন বিন্যাসটা করি, তো কপারের দেখো এস এস পি এস ডি। তো হিসাব করি 1 2 3 4 2 3, এটা 3। তো কপার হচ্ছে 29। তো 2 2 4 6 10 2 12 6 18 পরে এই ইলেকট্রনটা কিন্তু 3D তে না যায় 4s তে হবে, অর্থাৎ 18 পরে যদি এখানে আমি 1 দিই তো 19 আর এখানে 10 দিলাম 29। দেখো এইখানে তারা যেইটা অনুযায়ী প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে এখানে আমি কিন্তু 4s2 আগে দিয়ে এখানে কিন্তু 3D9 লিখতেই হইতো, তাহলে কিন্তু এটা কোনো নিয়মকেই মানতো না। কারণ আউকবয়ের নীতিমতে ইলেকট্রন সমূহ আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং ইলেকট্রন যখন চলে যাবে উচ্চ শক্তি স্তর থেকে চলে যাবে। তো তাহলে দেখো এখানে 3D এবং 4s এই দুইটার মধ্যে নিম্ন শক্তি স্তর কিন্তু হচ্ছে 4s এবং উচ্চ শক্তি স্তর কিন্তু 3D। তো তাহলে কেন এরকম হইলো? কারণ এইখানে যে ব্যতিক্রমটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে ডি ব্লকটা যে আছে, এই ডি ব্লকের হাফ ফিল এবং ফুল ফিল হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অর্থাৎ দেখো তুমি যদি স্বাভাবিকভাবে কর্তা কপারেটটা স্বাভাবিকভাবে কিন্তু এরকমভাবে লিখতা যে 2p6 3s2 3p6 3s2 3d9, মানে তুমি করলে এরকম ভাবে হইতো, কিন্তু আমি এরকম ভাবে করছি। দেখো আমি যদি ক্লোরিনের মতো যদি কপারকে করতাম তাহলে কিন্তু এইভাবে করতে হইতো, কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে কেন? এই জন্য মনে রাখবো যে ডি ব্লকভুক্ত মানে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন যদি ডি ব্লকে যায় তাহলে এই ডি ব্লকের হাফ ফিল
মানে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ করার প্রবণতাটা বেশি থাকে। অর্থাৎ ইলেকট্রন নিয়ে আসার পর ডি ব্লকে যদি 9টা হয় তাহলে এটার সম্পূর্ণ অর্থাৎ 10টা করার প্রবণতা বেশি। তাহলে আরেকটা ইলেকট্রন কোত্থেকে চলে যাব, এটা পূর্ববর্তী মানে শক্তি স্তর থেকে চলে যাব, অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তর থেকে চলে যাব। তো তাহলে এখানে কিন্তু 3s2 পরিবর্তে 1 হবে এবং 3d10 হবে। এটা একটু মাথায় রাখবা, এটা ডি ব্লকের ব্যতিক্রম। তাহলে দেখো আমাদের প্রশ্ন কিন্তু করছে যে উদ্দীপকের এ ও সি মৌলদের ইলেকট্রন বিন্যাসে কোনো ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম আছে। তো এটা আমরা দেখলাম যে ক্লোরিন স্বাভাবিক নিয়ম মেনে চলে, কিন্তু কপার স্বাভাবিক নিয়ম মেনে চলে না। এটার হাফ ফিল এবং ফুল ফিল হওয়ার জন্য এই ডি ব্লকে 10টা ইলেকট্রন থাকবে এবং একটা ইলেকট্রন পূর্ববর্তী শক্তি স্তর থেকে চলে যাবে। এখানে কিন্তু 4s2 হবে, এখানে 4s2 হবে, অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন চলে যাবে। এরকম কিছু ব্যাখ্যা তোমরা লিখবা, তাই এনাফ, এতটুকুই চলবে। এরপর যদি আমি 2 নং প্রশ্নটা একটু আসি, 2 নং প্রশ্নে আমাদের দেখো বলা হয়েছে যে এই 2 নং প্রশ্নে আমাদের একটু বলা হয়েছে এখানে যে এ এ অর্থাৎ এ এ মানে বোঝায় যে দুইটা একই, অর্থাৎ এটা একই মৌলের দুইটা আইসোটোপ, যার ভর একটা 17 আর একটা 18। এদের গড় আপেক্ষিক ভর হচ্ছে 16.016 এবং আরেকটা মৌল বি, তার প্রোটন সংখ্যা কিন্তু 37। এখন আমাদের প্রশ্ন করছে যে ট্রিটিয়াম কি। এত সহজ প্রশ্ন করলো। ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, যার প্রোটন সংখ্যা হচ্ছে 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 3। এতটুকুই এনাফ। তাহলে ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, যার প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যা 3। খ নম্বর প্রশ্নে যদি আমরা আসি যে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হলে ভরের পরিবর্তন হয় না কেন। মারাত্মক একটা প্রশ্ন, খুবই মারাত্মক একটা প্রশ্ন করছে এবং শেখার মতো একটা প্রশ্ন। এটা ম্যাক্সিমাম সময় কিন্তু পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হলেও ভরের পরিবর্তন হয় না কেন। আচ্ছা, তোমাকে আমি একটা সিম্পল কোশ্চেন করি, মানে একটা সিম্পল মনোভাব নিয়ে এই অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে দেখো, আমি যদি এখানে সোডিয়াম লিখি, সোডিয়াম, এবার যদি প্রশ্ন করি যে এটার প্রোটন কয়টা, তুমি কিন্তু উত্তর দিবে এটার প্রোটন 11টা। একটু পরেই যদি আমি আবার কোশ্চেন করি যে Na+1, এই +1 মানে কি? সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দান করছে কাউকে, অন্যজনকে দান করছে, তার কোনো বন্ধু, ফিমেল কোনো বন্ধুকে দান করছে। তো দেখো এখানে এইবার যদি আমি এইখানে একটা কোশ্চেন করি তোমারে যে এই সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, তুমি কিন্তু বাধ্য থাকবা এটার প্রোটন সংখ্যা 11ই, কারণ এটা ইলেকট্রন দান করছে, প্রোটন তো দান করে নাই। আবার যদি আমি একটু পরে আবার প্রশ্ন করি যে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত, তুমি কিন্তু বলবা 8। যদি এই কোশ্চেন করি অক্সিজেনের এইখানে প্রোটন সংখ্যা কত, তাও কিন্তু 8। তো তাহলে দেখো, একটা পরমাণুর কেন্দ্রে যেটা থাকবে, এটা একটা পরমাণু, এটার কেন্দ্রে যেটা থাকবে সেটা কিন্তু নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে কিন্তু থাকে কি, প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে। ইলেকট্রন কিন্তু চারপাশে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো দেখো, এই পরমাণুর ভরটা হচ্ছে এই টোটাল নিউক্লিয়াসের ভর, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের ভর। এখন ইলেকট্রন চলে গেলেও প্রোটন ওই কয়টাই থাকে, ইলেকট্রন আসলেও প্রোটন ওই কয়টাই থাকে। মানে ইলেকট্রন যদি চলে যায় তাও প্রোটন ওই কয়টা, ইলেকট্রন যদি আসে তাও প্রোটন ওই কয়টাই। অর্থাৎ ইলেকট্রন যাতায়াতের উপর এই নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হইতেছে না, মানে নিউক্লিয়াসে যা আছে তাই আছে। এটা একটু মনে রাখবা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা তো পরমাণুর ভর আমরা বের করবো নিউক্লিয়াসের ভর দিয়া। এখন নিউক্লিয়াসের মধ্যে আছে তো প্রোটন আর নিউট্রন, তো প্রোটন আর নিউট্রনের ভর যোগ হবো। এখানে তো বারবার ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন আসতেছে, এটা তো আমাদের কোনো ফেক না। ইলেকট্রন যাক বা আসুক, ইলেকট্রন কম বেশি হলে তো এই নিউক্লিয়াসের উপর কোনো প্রভাব পড়ে না। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। এরকম ভাবে তুমি একটু যুক্তি সহকারে লিখে দিবা উত্তরটা যে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হলে ভরের কোনো পরিবর্তন হয় না।
এরপর হচ্ছে এ মৌল দুটির আইসোটোপের শতকরা পরিমাণ কত। এ মৌল দুইটার আইসোটোপের শতকরা পরিমাণ। এখন দেখো আইসোটোপ থেকে কেমনে আমরা শতকরা পরিমাণটা হিসাব করব। এখানে গ নং প্রশ্নের উত্তরটা যদি আমি একটু দিতে চাই, তে এ হচ্ছে 16 আর এই এ হচ্ছে 17। এখন এই দুইটার শতকরা পরিমাণ প্রকৃতিতে এই দুইটাই আছে, কিন্তু কোনটা কতটুকু আছে এটা দেওয়া নাই। তো আমরা এখানে একটু ধরে নিব যে আমরা যদি এখানে একটু ধরে নিই যে মনে করি A16 এর শতকরা পরিমাণ, এটার শতকরা পরিমাণ হচ্ছে A16 এর শতকরা পরিমাণ হচ্ছে X%। তো দুইটা মিলে কিন্তু 100%। তো এটা যদি X% হয় তো তাহলে অবশ্যই আমরা এটা ধরতে পারি A17 এর শতকরা পরিমাণ হচ্ছে, তো এটা যদি X% হয় এটা তো 100 - X%। এই দুটো শতকরা পরিমাণ, এটা কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু দেওয়া নাই যে কোনটা কত, আমরা একটা ধরে নিলাম আনুমানিক। এবার শতকরা পরিমাণ এবং এই আইসোটোপের যে ভর থাকবে এই দুইটা থেকে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটা সূত্র আছে। দেখো এখানে কিন্তু আননোন জিনিস একটা, সেটা হচ্ছে যে এটা শতকরা পরিমাণ বের করো। তাহলে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আছে এবং এই আইসোটোপের ভরগুলো আছে। আমরা যদি সূত্রটা লিখি যে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এটার এই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি, এটার আইসোটোপের ভরের সাথে প্রকৃতিতে প্রাপ্ত ভরকে গুণ করতে হবে। মানে প্রত্যেকটার এই যে A17 A16 দেখতেছো, এটার যে ভর আইসোটোপের এটার সাথে প্রকৃতিতে কত % পাইছি গুণ করতে হবে। আবার A17 এই 17 এর সাথে প্রকৃতিতে কত পাইছি এটা গুণ করতে হবে। তাহলে কেমনে, এটা দেখো A16 প্রকৃতিতে পাইছি X%, তো 16 × X, এখানে পার্সেন্ট ইউজ করবা না, এটা একটু ব্রেকেট দিয়ে রাখলাম, প্লাস এইটার সাথে প্রকৃতিতে পাইছি 17, তাই 17 × 100 - X। এখন এই যে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণের সাথে এটার ভরগুলা যে আমরা গুণ করলাম, এখন এই গুণফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে এই কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র। তাহলে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে আইসোটোপের ভরের সাথে উক্ত মৌলের প্রকৃতিতে শতকরা পরিমাণ গুণ করতে হবে, যে কয়টাই থাকুক। এখানে দুইটা আছে, দুইটা দেখছি, তিনটা তাহলে তিনটা, তারপরে এইগুলো যোগ করে 100 দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এইখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে 16.016। এইটা আমি একটু জুম করে দিলাম তোমাদের। তো এটা যদি আমি এখানে লিখি যে 16.016 সমান, এখানে 16x প্লাস 17 দিয়ে এটার গুণ করলে 1700 - 17x বাই নিচে কিন্তু 100 থাকলো। এখন এটা যদি আমরা একটু সলভ করি, তাহলে দেখো প্রথমে এটার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে এই পাশে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 01.6 ইকুয়াল এই 16x আর এখানে -17x, তাই এখানে হচ্ছে 1700 - X। এবার যদি এই হিসাবটা আমরা করি তাহলে দেখো 1700 এই পাশে যদি দিয়ে দিই তাহলে 1601.6 - 1700। তো সুতরাং x এর মান কিন্তু হচ্ছে x ইকুয়াল 98.4%। অর্থাৎ x এর মান, অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত দুইটা আইসোটোপের যার ভর 16, এই প্রকৃতিতে আছে 98.4%। অর্থাৎ এই x এর মান হচ্ছে 98.4%। তো তাহলে এটা কত, 100 থেকে আমি 98.4 বিয়োগ করলে যেটা হবে সেটা, এটা হচ্ছে A17 এর শতকরা পরিমাণ। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তুমি যদি এখন পড়া টেবিলে থাকো তো এটা এখনই সলভ করে নাও, আশা করি উপকার হবে। আর এটা যদি ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ধন্যবাদ। এরপরে আমি যদি ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করতে চাই, দেখো ঘ নম্বরে বলছে যে বি এর ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র অনুসরণ করে না কেন।
তো আমরা তো বি এর ইলেকট্রন বিন্যাস করলামই না, তো কেমনে বুঝবো যে 2n স্কয়ার মানে না? তো আমরা ইলেকট্রন বিন্যাসটাকে করি যে বি দেখো 37, এটা কিন্তু 37 প্রোটন সংখ্যা কার আছে? রুবিডিয়াম। এটা হচ্ছে রুবিডিয়াম আর বি 37, এটার ইলেকট্রন বিন্যাস করো। দেখো আমি একটা ছড়ার মতো ইলেকট্রন বিন্যাস করি যে এস এস পি এস পি এস ডি পি এস ডি, এরকম ভাবে আমি করি। তো তাহলে এরপরে এস গুলো আমি হিসাব করে যাবো 1 2 3 4 5, পি গুলা হিসাব করে যাবো 2 3 তারপরে 4, ডি গুলা হিসাব করব 3 থেকে, তাহলে 3 4। এবার আমি 37, তাহলে 2 2 4 6 10 2 12 6 18 2 20 20, আর এখানে ধরো 30 30 আর 6 36 36। এরপরে দেখো এখানে কিন্তু 36 হয়েছে। এখন এইখানে কিন্তু রুবিডিয়ামের কিন্তু 37, অর্থাৎ এই একটা ইলেকট্রন কোথায় বসাবা? 4d তে বসাবা না 5s এ বসাবা? এখন এই যে এইখানে যে কাহিনীটা হবো, এই কাহিনীটা কেন হইল? এই কাহিনীর জন্যই কিন্তু 2n স্কয়ার মানে না। আমি এই জন্যই এটার একটু ব্যাখ্যা দিব। এইখানে একটা ব্যক্তি, মহান ব্যক্তি বোর, এবং আরেকটা ব্যক্তি আউবাও, এই দুইজনের সাংঘর্ষিকমূলক একটা বক্তব্য আছে, এটা এখানে একটু উপস্থাপন করলেই হয়ে যাব। তাহলে দেখো আমি এখানে বসাইলাম, যুক্তিটা আমি এখানে এখন দিচ্ছি। দেখো বোর যে ইলেকট্রন বিন্যাস করছিল, ইলেকট্রন বিন্যাস করার সময় সে কিন্তু প্রথমে এখানে 2টা 8 18 32, এইটা কিন্তু বোর করে গেছে যে 2 8 18 32, কিন্তু আউবাও এসে বলতেছে না ভাই, এরকম ভাবে করলে হবে না, এটা করতে হবে একটু ভিন্ন রকম ভাবে। ভিন্ন রকম ভাবে কেমনে? সেটা হচ্ছে যে তুমি দেখো এতগুলা যে উপশক্তি স্তর পাইছো, এই উপশক্তি স্তরগুলোর মধ্যে যার শক্তি কম ইলেকট্রন আগে ওইখানে দাও। আউবাওর যে 2 8 1832 এই রুলসটা কিন্তু 2n স্কয়ার সূত্রকে সমর্থন করছে, অর্থাৎ 2n স্কয়ার সূত্র অনুযায়ী সে এরকম ভাবে ইলেকট্রন বসাইছে। দেখো প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1, তো 2 into 1 স্কয়ার হুইচ ইজ 2, দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান 2, 2 into 2 স্কয়ার হুইচ ইজ 8, তারপরে 1832। এটা কিন্তু বোর এরকম ভাবে বলছে। তাই বোরের নিয়মে দেখো প্রথমে কিন্তু ইলেকট্রন আগে প্রথম শক্তি স্তরে যায়, তারপরে এখানে যায়, তারপরে এখানে যায়, তারপরে এখানে যায়। কিন্তু আউবা এসে বলছে যে এরকম ভাবে করলে হবে না, এটাকে একটু কারেকশন করতে হবে। দেখো আমাদের রুবিডিয়ামের কিন্তু ঝামেলাটা পাচ্ছে এই দুইটাতে। তাই আমরা এই দুইটার ক্ষেত্রে 5s আর 4d এটা আমরা একটু বাইরে নিয়ে আসলাম। আমরা এখানে ইলেকট্রনটা আগে কেন বসাইলাম, এখানে পরে কেন বসাইলাম? এটার আউটবাউ যুক্তি হচ্ছে, দেখো তোমার যদি আমি ভোরের যুক্তিটা দেখাই, তুমি কোনটাতে আগে বসাবা? অবশ্যই এটাতে আগে বসাবা। কেন আগে বসাবা এটাতে? কারণ এখানে 5, এখানে 4, এই 4 এগুলো হচ্ছে শক্তি স্তর। তো এটা আগে শক্তি স্তর, এটা পরে শক্তি স্তর। বোর কিন্তু আগে নিম্ন শক্তি স্তরে দিচ্ছে, তারপর এটা দিচ্ছে, আগে এটা দিচ্ছে, তারপর এটা, আগে এটা, তারপর এটা। তো তুমি তো বসালে আগে এটাতে বসা লাগবো, কারণ এটা তো নিম্ন শক্তি স্তর 4 আর 5 এর পরেরটা। কিন্তু আব্বা বলছে এইরকম ভাবে করলে হবে না, এটা করতে হবে এই শক্তি স্তর দুইটার মধ্যে যার শক্তি কম ইলেকট্রন ওইখানেই আগে যাব। তাই আমরা শক্তি কেমনে বের করবো? শক্তি বের করার সূত্র হচ্ছে যে n+l বের করতে হবে। এলটা কি এটা আমি পরের সৃজনশীল আলোচনা করব এলটা কি। তো দেখো আমরা এই দুইটার ক্ষেত্রে n+l বের করি। n+l, n হচ্ছে 5, আর এস ব্লকের জন্য এল এর মান হচ্ছে 0, এখানে আমরা 5 বসাইলাম। এরপর 4d তে আসো, এখানে n+l বের করব। তো n এর মান কিন্তু 4+, ডি ব্লকে এল এর মান হচ্ছে 2, অর্থাৎ 6। তাহলে দেখো এখানে ইলেকট্রন সমূহ কিন্তু মানে শক্তি, ইলেকট্রন সমূহ কিন্তু আগে 5s এ যাবে, তারপর কিন্তু 4d তে যাবে। কেন? এটা 5s হওয়া সত্ত্বেও এর শক্তি কিন্তু কম, আর এটা 4d হওয়া সত্ত্বেও এর শক্তি কিন্তু বেশি। এই জন্য আউবায়ের নীতি মতে বোরের 2n স্কয়ার সূত্র এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সমর্থিত হয় না। দিস ইজ ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড।
এটা বোঝার আর কোনো বাকি নাই, এই ব্যাখ্যাটা শুধু দিবা n+l এর ব্যাখ্যা। এখন এলটা কি যদি না বুঝে থাকো, আমি একসময় আলোচনা করব, পাশেই থাকো আমার। এই হচ্ছে এরকমভাবে 2-4টা লাইন লিখে দিবা, এটাই হচ্ছে ব্যতিক্রম ব্যাখ্যা। এরপরে দেখো আমরা দেখতে দেখতে 2টা সৃজনশীল সলভ করে ফেললাম। এবার যদি আমি 3 নাম্বার সৃজনশীলে একটু আসি, তো এখানে মনে হয় আমাদের সেই আশাটা পূরণ হবে যে এল এর মানটা দেখার জন্য। এখানে দেখো একটা ইলেকট্রন বিন্যাস করা আছে, কিন্তু কেউ নাই, কোনো মৌলও নাই, কিছুই নাই, শুধু স্তরগুলোর নাম লেখা আছে। প্রথমটার নাম K-L-M-N, এইগুলা। প্রথম প্রশ্ন দেখো প্রতীক কি। এখন প্রতীকের উত্তর যদি আমি দিতে চাই, তাহলে এটা আসলে তোমাদের জন্য লজ্জাজনক হয়ে যাব, কারণ এটা তোমরা পারো, এটা ক্লাস 8-এ পড়ছি যে প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। শেষে এটা বাদ দাও। খ নম্বর হচ্ছে যে খ নম্বরটা হচ্ছে 3f অরবিটাল অসম্ভব কেন। দেখো আমি যদি এখন খ নম্বরটা একটু স্কিপ করে যাই, তুমি কিছু মনে করো না, আমি এটা একটু স্কিপ করে গেলাম কেন, আমি এটা একটু পরে সলভ করে দিব, কারণ একটু পরে সলভ করলে হচ্ছে কি তোমার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। এটা আপাতত থাক। গ নম্বর প্রশ্নে আমরা একটু আসি। উদ্দীপকে পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয়, তবে ওই কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ কত। ইলেকট্রন যে কক্ষপথের স্পিডে ঘুরতেছে, তার গতিবেগটা কত ছিল। কোন কক্ষপথের কথা বলছে? চতুর্থ কক্ষপথ। তো ওই কক্ষপথের ব্যাসার্ধ কত? 8.5 × 10⁻10 মিটার। এখন যদি আমরা এই ম্যাথমেটিক্যাল ইস্যুটা যদি সলভ করতে চাই, এটা কিন্তু আমরা পরে পড়বো, একটু মনে রাখো, এটা নেক্সট রেখে রাখলাম। তো আমরা যদি ঘ নম্বরটা সলভ করতে চাই, তাহলে গতিবেগ নির্ণয়ের সূত্র আমরা জানি কিনা? হ্যাঁ, আমরা জানি। তো আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি যে mvr সমান nh/2π। এখানে কোনটা কি এটা আমাদের আগে জানতে হবে। এম কি, ভি কি, আর কি, এইগুলা কি। দেখো এইখানে এই যে চতুর্থ কক্ষপথে কে ঘুরবে? ইলেকট্রন ঘুরবে। তাহলে ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয় 9.11 × 10⁻31 কেজি। এই সূত্রে ইলেকট্রনের ভরকে কেজিতে রাখতে হবে। এরপরে ধরো এই ভিটাই কিন্তু আমরা বের করবো, যার জন্য এত আয়োজন। এই আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? এই যে বলে দিছে কক্ষপথের ব্যাসার্ধ। তো আর সমান 8.5 × 10⁻10 মিটার। তো তারপরে এন কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। কত কক্ষপথ? 4 নং কক্ষপথ, এন এর মান 4। তারপরে এইচ কি? এইচ কিন্তু প্লাঙ্কের ধ্রুবক, এটা একটু কষ্ট হলেও মনে রাখবা যে 6.026 × 10⁻34 জুল সেকেন্ড। এরপরে পাই কি? পাই তো আমরা জানি যে 3.1416। আমাদের কিন্তু বের করতে বলছে গতিবেগ ভি সমান হোয়াট। এবার এই মানগুলো এখানে যদি অ্যাপ্লাই করি, তে আমরা এম এবং আর এই দুইটার আগে এই পাশে দিয়ে দিই, তাহলে ভি সমান nh/2 × পাই × m × r। এবার এই মানগুলো বসাই দিই একটু। তো মানগুলো যদি বসাই, দেখো n এর মান 4, তে বসাও 4 × h এর মান 6.026 × 10⁻34, এবং নিচে যে মানগুলো আছে সেটা যদি একটু বসাই আমরা, সেটা হবে যে 2 × 3.1416 m এর মান, ইলেকট্রনের ভর, এটা একটু সম্মান প্রদর্শন করি, ব্রেকেট দিলাম, × 10⁻31। আর এই ব্যাসার্ধের মান কিন্তু হচ্ছে, সরি যদি এখানে আটলো না, আমি একটু নিচে লিখলাম 8.5 × 10⁻10 মিটার। এবারে হিসাবটুকু করি, তাহলে উপরের হিসাবটুকু করি। একটা কথা, এই অধ্যায়ের হিসাবের ক্ষেত্রে একটু মনে রাখবা যে হিসাবগুলো বৈজ্ঞানিক মান আছে ওটা একটু আগে ব্রেকেট দিবা, মানে আগে থেকে সাবধান। অর্থাৎ এই 4 এর সাথে এটা হিসাব করলে হচ্ছে 2.4104 × 10⁻33। এবার নিচের গুলো যদি হিসাব করি, আমি সব কয়টা ব্রেকেট দিয়ে উঠাবো, 2 × 3.1416 এইটারও ব্রেকেট দিয়ে উঠাবো, যে 9.11 × 10⁻31।
এরপরে যদি আমি এটারও ব্রেকেট দিয়ে উঠাই, এটা কিন্তু একটু নিচে লিখছি, তোমার হয়তো মনেই আছে, ইন্টু 10⁻⁻10। এবার যদি মানটা আমি লিখি এখানে 4.8653 ইন্টু 10⁻⁻39। এবার এই হিসাবটা যদি আমি করি, উপরেরটা ছিল 2.4104 ইন্টু 10⁻⁻23, এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা, তো রেজাল্ট আসছে 4.954 ইন্টু 10⁻15। এটা কিন্তু মিটার পার সেকেন্ড, একটু মনে রাখবা, এটাই অ্যান্সার, অর্থাৎ গতিবেগ। এরপরে প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের পরমাণুর চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, এটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দেখো এখানে যদি তারা প্রশ্ন এটা উল্লেখ না করতো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও, তাহলে কিন্তু আমি 2n² সূত্র দিয়ে লিখে দিতাম যে 2 ইন্টু 2 স্কোয়ার হুইচ ইজ 2 ইন্টু 4 স্কোয়ার হুইচ ইজ কত, এখানে হিসাবটা করে দিবা, শেষ। কিন্তু তারা তো ভেজালটা লাগাইছে এখানে কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাহলে দেখো এই কোয়ান্টাম সংখ্যার বের করবো, সেজন্যই কিন্তু আমি খ নম্বরটা সলভ করি নাই। তাহলে এই প্রশ্নের জন্য তোমাকে একটা বক্স করতে হবে অবশ্যই, যদি আমি বক্সটা হাত দিয়ে অঙ্কন করতেছি। তাহলে দেখো এই বক্সে প্রথমে যেটা লিখবা সেটা লিখবা কক্ষপথ সংখ্যা, প্রথম বক্সে এটা কক্ষপথ সংখ্যা। তারপরে এইখানে একটা বক্স লিখবা, এটার নাম লিখবা ব্লকের নাম। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে যে উপশক্তি স্তরের নাম, এটা ব্লকের নাম, এটা উপশক্তি স্তরের নাম। এরপরে লিখবা যে এখানে লিখবা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যদি আসতেছে না তুমি যদি চেষ্টা করে লিখতে পারবা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা একটু মনে রেখো। এই এল এর মান কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত। এরপরে লিখবা যে শক্তি স্তরে ইলেকট্রন, এখানে লিখবা যে শক্তি স্তরে ইলেকট্রনের সূত্র হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, এটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। দেখো এই দাগটা আমি এমনি দিয়ে ফেলছি, তোমরা ধরবা যে এইখান থেকে শুরু করবা, যদিও আঁকা বাঁকা হচ্ছে এটা। তো দেখো আমাদের কিন্তু এখানে একটা কক্ষপথের কথা বলছে যে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আসবে। তো আমরা দেখো চতুর্থ কক্ষপথের জন্য এই কক্ষপথ সংখ্যা চতুর্থ, অর্থাৎ n এর মান 4, আমরা লিখলাম 4। এখন n এর মান যদি 4 হয়, সর্বপ্রথম আমরা বের করব যে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত। দেখো l এর মানটা এখান থেকে শিখে নাও, n এর মান 4 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত। তো l কিন্তু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এখানে এখানে আমি একটু দেখাই যে l হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো তাহলে কি হয়, 0 থেকে n এর মান যদি 4 হয়, যে 4-1 মানে 3 পর্যন্ত, তাহলে 0 থেকে 3 পর্যন্ত কয়টা থাকে। তাহলে দেখো 0 থেকে 3, তাহলে 0 1 2 0 1 2 এইখানে 3, অর্থাৎ এটা হচ্ছে যে 0 1 2 3, এই হচ্ছে এল এর মান। এখন এল এর মান যখন 0 হবে, এখন প্রথম অর্থাৎ 4 নং যে শক্তি স্তরটা থাকবে, এই 4 নং শক্তি স্তরে কিন্তু এই 4টা উপশক্তি স্তর থাকবে। এখন এই ব্লকের নাম আমরা জানি SPDF, 4টা ব্লক। এই 4টা ব্লক দিয়ে উপশক্তি স্তরের নামগুলো কি হবে। দেখো এই উপশক্তি স্তরের নামটা কি হয়, কেমনে যুক্ত হয়, ব্লকের নামের সাথে এই n এর মানটা যুক্ত হইয়া, তো এই উপশক্তি স্তরের নাম হবে 4s। তারপরে এই উপশক্তি স্তরের নাম হবে 4p, এটার নাম হবে 4d, এটার নাম হবে 4f। তাহলে আমি এস ব্লকে এল এর মান কত 0, পি ব্লকে এল এর মান কত 1, ডি ব্লকে এল এর মান কত 2,
এফ ব্লকে এল এর মান কত 3 এবং উপশক্তি স্তরগুলা 4 নং শক্তি স্তরে যে 4টা উপশক্তি স্তর আছে এগুলোর নাম হলো এটা খুবই সিম্পল। এখন এখানে তুমি যে ইলেকট্রনগুলো বের করবা যে 4 নং শক্তি স্তরে টোটাল কয়টা ইলেকট্রন আছে এটা বের করার জন্য দেখো এইখানে 4টা উপশক্তি স্তরে মোট কয়টা করে ইলেকট্রন তারা নিজে আত্মসাৎ করে রাখছে এটা বের করবা। অর্থাৎ আমরা জানি ওই শক্তি স্তরের যে কয়টা ইলেকট্রন তারা 4 জনে ভাগাভাগি করে নিছে। তো তাহলে দেখি এস ব্লকে অর্থাৎ 4s অরবিটালে কয়টা ইলেকট্রন নিছিল এটা আমরা একটু চেক করে দেখব, তারপরে সবটি যোগ করে দিব, তাহলে ওই শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে 4s অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0। তো এল এর মান যদি 0 হয়, এটা তো শক্তি স্তরে ইলেকট্রনের সূত্র হচ্ছে E সমান 2 × 12 + 1। এল এর মান 0 বসাও, তো তাহলে কত হয় 2 × 2 0, তাহলে 2 × 2, এখানে কিন্তু ইলেকট্রন হচ্ছে 2টি। তো এখানে এল এর মান 1 বসাও, কারণ পি ব্লকে অর্থাৎ 4 নং শক্তি স্তরে আরেকটা উপশক্তি স্তরের নাম 4p। তো এইখানে এল এর মান হচ্ছে 1। তো এই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আত্মসাৎ করছে এটা আমরা একটু দেখব। তাহলে এখানে যদি আমি মানটা বসাই 1, তাহলে 2 × 2, 2 × 3, 3 × 6, এখানে কিন্তু 6টা ইলেকট্রন। এইখানে যদি ডি ব্লকের যে উপশক্তি স্তরটা এটা কিন্তু 4d, এখানে কিন্তু এল এর মান 2। তো তাহলে এখানে যদি আমরা একটু বসাই, তাহলে দেখো 2 বসালে এখানে কিন্তু ইলেকট্রন আসতেছে 10টা। ওইরকম ভাবে যদি 3 বসাই তাহলে এখানে আসতেছে 14টা। তো এবার 4 নং উপশক্তি স্তরে 4 নং শক্তি স্তরে যে 4টা উপশক্তি স্তর আছে তাদের প্রত্যেকের ইলেকট্রন 2, 6, 10, 14, অর্থাৎ টোটাল এই 4 নং শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা 6, 7, 8, 32টা এখানে হিসাব করলে, অর্থাৎ 4 নং শক্তি স্তরে 32 ইলেকট্রন থাকে। এটা আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখালাম। এবার দেখো খ নং একটা প্রশ্ন কিন্তু আমরা রাইখে আসছি। এই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে 3f অরবিটাল অসম্ভব কেন? দেখো কেমনে অসম্ভব, কেন অসম্ভব হলো একটু দেখো। 3f অসম্ভব কেন? তাহলে এখানে n এর মান কত? এখানে কিন্তু n এর মান 3। আমরা মাত্র এখানে দেখলাম যে একটা অরবিটাল কেমনে গঠিত হয়, যে ব্লক এবং n এর মান সহযোগে। n এর মান 3 হলে, n এর মান যদি 3 হয় তাহলে এখানে l এর মান কত? l তো আমরা জানি যে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 থেকে কত পর্যন্ত? n, এই যে 2 পর্যন্ত। তো 0 থেকে 2 পর্যন্ত কয়টা হয়? তাহলে 0, 1, 2, এই 3টাই হয়। এখন এই 3টার জন্য প্রথমে s, এই 2 এর জন্য p, 1 এর জন্য p, 2 এর জন্য কিন্তু d। তো আর তো কেউ নাই, যে তাহলে কার জন্য f হবো? সেই জন্য এই 3f সম্ভব না। এটা যদি বুঝে থাকো ভালো করে, এইভাবে একটু ব্যাখ্যাটা লিখে দিবা যে এখানে n এর মান 3, তো l এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, এবং এই তিনটা কিন্তু আমরা এখানে কিন্তু পড়ছি যে এই যে 0, 1, 2 এদের জন্য এই মানগুলা কার? SPD এর মান। f এর মান তো এখানে নাই। যদি 3 হইতো তাহলে f এর মান হইতো। এই বিষয়টা একটু লিখে দিবা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল অলরেডি। আমি চেষ্টা করবো আরেকটা যেন খুব শর্টলি একটু বোঝাবার চেষ্টা করবো। এটা তোমরা একটু লিখবা খাতায়। দেখো এটা হচ্ছে যে 8 নম্বরে PPP। এখানে একই মৌল কিন্তু 3টা ভর, অর্থাৎ একই মৌলের 3টা আইসোটোপ আছে। আর এটা এ একটা মৌল, বি আর একটা মৌল। পি মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে দিছে এইগুলার। প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কি? খুব সিম্পল একটা প্রশ্ন, ক নম্বরের প্রশ্ন। নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে যে কোন পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদের ভরের সমষ্টি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এটা লিখে দিবা। আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে 2টা পার্থক্য। দেখো এটা আমি কিন্তু লিখে রাখছি অলরেডি, যে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে 2টা পার্থক্য। এই ভিডিওটা পজ করার পরে এটা স্ক্রিনশট দিয়া তুমি একটু পড়বা এবং কি লিখবা আশা করি। আয়নীকরণ শক্তি কি? যে আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে
একে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগে। আর ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন যুক্ত করে একে একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি। একটু পড়ে নিব এটা। এটি একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ আয়নীকরণ শক্তি একটি তাপহারী বিক্রিয়া আর ইলেকট্রন আসক্তি একটি তাপোৎপাদী বিক্রিয়া। এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে দেখো, এটা আমরা একটু আগে সলভ করছি, ওইটা আগেরটার মতোই। দেখো একটু আগে আমরা যেটা সলভ করলাম ওইটার কিন্তু শতকরা পরিমাণ দেওয়া ছিল না, কিন্তু এটা ওই প্রশ্নের কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া ছিল। আর এটার কি একটু ব্যতিক্রম, এটা শতকরা পরিমাণ দেওয়া আছে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া নাই। তো দেওয়া না থাকলে কি এটা তো আমরা পারমই। তো একটু চেষ্টা করে দেখি। চল দেখো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি যে পি এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এটা লিগ্যালি সূত্রটা হচ্ছে যে এদের যে পারমাণবিক ভর সংখ্যা থাকবে প্রত্যেকটা আইসোটোপের ভরকে ওই আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 16 জন্য 99.76, তাহলে 16 ইন্টু 99.76, ভুলেও এখানে পার্সেন্ট দিবা না, এটা একটা। তারপরে এখানে 17 ইন্টু 0.037, এটা আরেকটা। এরপরে হচ্ছে 18 ইন্টু, এটা একটু উপরে লিখতেছি, এখানে 8 নাই, 0.204%। এরপর দেখো এই তিনটার এই শতকরা পরিমাণের সাথে আমরা কিন্তু এদের ভর সংখ্যা গুণ করলাম। এবার এদের প্রত্যেকটা গুণফলকে যোগ করতে হবে এবং পরিশেষে এটাতে 100 দ্বারা ভাগ করতে হবে। এই নিয়মটা একটু লক্ষ্য রাখো। তো এরকম ভাবে গাইডে যদি থাকে, তোমার যদি গাইড কিনা থাকে, তো এরকম প্রশ্ন থাকলে এটা সলভ করে ফেলবা, খুবই সিম্পল এটা। তো এখন যদি আমি এই তিনটার আলাদা আলাদা হিসাবটা করি, সরি এখানে কিন্তু পার্সেন্ট হবে না, আলাদা আলাদা হিসাবটা যদি করি তাহলে 16 ইন্টু 99.76, এটার হিসাব কিন্তু হইল দেখো 15.6.16 প্লাস এটার হিসাব যদি আমি করি যে 17 ইন্টু 0.037, এটার হিসাব কিন্তু 0.629 প্লাস এটার হিসাব যদি আমি করি যে 18 ইন্টু 0.204, এটা কিন্তু হিসাব হচ্ছে 3.672। এইবার যদি আমি উপরে এগুলো যোগ করি এবং 100 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে কত? 0.629 প্লাস 1596.16, এটাকে ভাগ করতে হবে 100 দ্বারা। অর্থাৎ আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে 16। তাহলে 16 আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কার কত? এটা কার? এইটা অক্সিজেনের। পি মৌলটার নাম কি? অক্সিজেন। এটা যদিও নাম বলে নেই, আমরা নাম যেহেতু বলে নেই আমরা এটা পড়বো না। তো এরপরে দেখো বলছে যে এ ও বি মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ কক্ষপথে 2n² সূত্রের অসামঞ্জস্যতা, এরকম একটা প্রশ্ন কিন্তু আমি সলভ করছি। তুমি তো এখানে ছিলা, ভিডিওটা দেখছো ওই পর্যন্ত। তাই আমি শুধু এটার ইলেকট্রন বিন্যাস কইরা তোমাকে একটু ধরাই দিয়েছি এই জায়গায় অসামঞ্জস্যতা। আর কারণ তো তোমরা লিখতে পারবাই, ওই যে বোরের 2n² আর আহ্বায়ের এই নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে যাবে, ওই ব্যাপারটা। তো তাহলে দেখো এ ও বি মৌল দুটা, এর নাম কি? এ হচ্ছে ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম। বির নাম কি? বি হচ্ছে 47, এটা তো সিলভার হওয়ার কথা, হ্যাঁ সিলভার 47। তো তাহলে এই দুটো ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম 24। তো তাহলে ইলেকট্রন বিন্যাসটা করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রোমিয়াম হচ্ছে এস এস পি এস পি এস ডি 1 2 3 4, এটা 2 3, এটা 3 থেকে শুরু, তো 2 2 4 6 10 2 12 6 18 18, আর এইখানে আমি একটা দিলাম 19 19, আর এইখানে আমি 5টা দিলাম, তো 19 আর 5 হচ্ছে 24।
এখন কাহিনী হচ্ছে এখানে আমি একটা এখানে 5টা কেন দিলাম আমি আলোচনা করছি, তবু আরেকটা বার তোমাকে একটু দেখাবো এটা। এইটার ইলেকট্রন বিন্যাসটাকে করে দেখি, তাহলে দুইটা একসাথে দেখাই, তাহলে সুবিধা হবো তোমার। মানে এটা ইলেকট্রন বিন্যাসে হচ্ছে যে এস এস পি এস পি এস ডি পি এস ডি। হিসাব করি 1 2 3 4 5, পি হিসাব করো 2 থেকে 2 3 4, ডি হিসাব করো 3 থেকে 3 4, তাহলে ইলেকট্রন বসে যাবা 2 2 4 6 10, 2 12 6 18, 2 20 30 36 37 10 47। এবার দেখো আমি এখানে এরকম কেন করলাম, আমি এখানে 1 দিয়ে এখানে কেন 5টা দিলাম, এখানে তো 2 হয়ে এখানে 4টে হইতো। অর্থাৎ আমি যদি আমার মতো করতাম, আমি একটু অন্য পেন ইউজ করি, আমি যদি আমার মতো করতাম তাহলে কিন্তু এখানে এরম ভাবতাম যে 4s2 দিয়া 3d4 দিতাম, আর এখানে কি করতাম, এখানে 5s2 দিয়া 4d9 লিখতাম। এই দুইটা ব্যতিক্রম নিয়ম, এই দুইটা ব্যতিক্রম, অর্থাৎ এটার তৃতীয় শক্তি স্তরের ব্যতিক্রম আর এটা চতুর্থ ব্যতিক্রম। তৃতীয় ব্যতিক্রম কেমনে হলো, দেখো আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন যদি ডি ব্লকে যায় এবং ডি ব্লকের যদি 4টে ইলেকট্রন থাকে তাহলে কিন্তু 5টা হয়ে যাব। কেন 5টা হবো? আর ডি ব্লকে যদি 9টা থাকে তাহলে 10টা হয়ে যাব। কেন 10টা হবো? কারণ আমরা জানি ডি ব্লকে হাফ ফিল এবং ফুল ফিল করার প্রবণতা বেশি। তাহলে ডিতে টোটাল ইলেকট্রন আসে 10টা, তো যদি ডি ব্লকে ফুল ফিল হয় তাহলে কিন্তু এখানে 10টা ইলেকট্রনই থাকবো। আবার যদি ডি ব্লকে হাফ ফিল হয় তাহলে কিন্তু এখানে 5টা ইলেকট্রন থাকবো। তো তাহলে এখানে দেখো তো, এখানে আমি স্বাভাবিক নিয়মে করলে কিন্তু এখানে 3d4 হইতেছে, অর্থাৎ 4 থাকলে 5 হয়ে যাব, কারণ তার হাফ ফিল করার প্রবণতা বেশি। তো এখানে যদি আমি 5 দিয়ে দিই, তো তাহলে একটা ইলেকট্রন বেশি লিখলাম, ওই একটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর থেকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এই 4 কিন্তু সর্বশেষ শক্তি স্তর। তো এখানে 2 ছিল, এখানে একটা বানাই দিলাম। তো এখানে যদি আসি, তো স্বাভাবিক নিয়ম করলে কিন্তু 4d9 হয়, তো 9 থাকলে তো 10টা হবো, আর একটা কোথ থেকে বাদ যাব, এই যে সর্বশেষ শক্তি স্তর, মানে 4 3 1 2 এগুলো শক্তি স্তর নির্দেশ করে, তো এখান থেকে একটা চলে যাবো। এই তো ব্যতিক্রম নিয়ম। সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আশা করি তোমার অনেক উপকারে আসবে, এবং এর পরবর্তীতে যে অধ্যায়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, অর্থাৎ এই এর পরের ভিডিওটাতে আমি এটা আলোচনা করব। ভিডিওটার লিংক দেওয়া থাকবে, তুমি অবশ্যই এটা দেখবা। সো এরপরের পর্বে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে 3টা প্রশ্ন আছে, খুবই সিম্পল। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। সো ধন্যবাদ, আজকে অনেক সময় নিছি তোমাদের, বেশি সময় নিলে আবার মন খারাপ করবা। সো চলে যাচ্ছি, ভালো করে পড়াশোনা করবা ইনশাল্লাহ। প্রশ্ন কিন্তু খুবই সিম্পল আসবে তোমাদের পরীক্ষায়, একটু মনোযোগ দিয়া এগুলো সলভ করো। এখন এইখানে তুমি যতগুলো সলভ করলা, এই হুবহু যদি তুমি গাইডে কোনো প্রশ্ন পাও, ওইগুলো এখনই সলভ করে ফেলো, তাহলে দেখবে তোমার অনেক উপকারে আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।